এখন চলতি অনুষ্ঠানের প্রথম পর্বে স্বাগত জানাচ্ছি আমি হোসেন জাহিদ। দর্শক, এখন চলতি এমন এক অনুষ্ঠান যেখানে আমরা সমসাময়িক নানা জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের এই প্রথম পর্বে আমরা বিষয় নির্ধারণ করেছি রাজধানীর ঝুঁকিপূর্ণ ভবনসমূহ। দর্শক, রাজধানীর ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা কত এবং সেই ঝুঁকির তীব্রতাই বা কতটুকু, এবং সে ঝুঁকির যেই মাত্রা সেগুলো কোন কোন দিক বিবেচনায় আমরা বলছি এগুলো ঝুঁকিপূর্ণ, সেগুলো জানবো। তবে তার আগে চলুন ঘুরে আসি রাজধানীর মোহাম্মদপুরের আজিজ মহল্লায়। এখানেরই একটি ভবন যার বয়স ৭০ বছরের বেশি, এমন একটি ভবন সেটি ইতোমধ্যেই হেলে পড়েছে এবং কিছু অংশ ভেঙেও পড়েছে। তবে দুঃখজনক বিষয়, এই ভবনে এখনও মোট ১২টি পরিবার বসবাস করছেন। এখন যদি এই ভবনটি পুরোপুরি ধসে পড়ে কিংবা কোনো বড় ধরনের দুর্ঘটনার মধ্যে পড়ে, তখনই হয়তোবা রাজুক, ফায়ার সার্ভিস সহ অন্যান্য দায়িত্বশীল সংস্থা তারা বলবেন যে কতটুকু ঝুঁকির মধ্যে ছিল। কিন্তু এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি এমন কোনো বার্তা দেয়া কিংবা সেখান থেকে ভবন থেকে মানুষদের সরিয়ে নেওয়া এমন কোনো উদ্যোগ কিন্তু চোখে পড়েনি। যদিও শনিবার নাগাদ সন্ধ্যায় সেই আসনে যারা এমপি আছেন এবং রাজুক এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তা তারা সেখানে যাবেন, কিন্তু প্রশ্ন থেকেই যায়, সেই যাওয়ার পূর্বেই যদি বড় কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে তার সমাধান, তার প্রতিকার কি কোনোভাবেই সেটি মেটানো সম্ভব? হয়তো সম্ভব না। দর্শক, শুধু কি মোহাম্মদপুরের এই আজিজ মহল্লা? রাজধানীর নানা মহল্লা ঘুরে ২০২৫ সালে পরিসংখ্যান তৈরি করেছিল। সেখানে তারা বলছে রাজধানীর প্রায় ৩০০টি ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে, যেগুলো ছোট বড় সব মিলিয়েই এই তালিকা করা হয়েছে। এবং এই যে পরিসংখ্যান তৈরি করা হলো, দুঃখজনক বিষয় কিন্তু এটি, সেটিও যে তারা স্বাভাবিক কোনো সময়ে স্বাভাবিক কোনো কারণে করেছে তা কিন্তু নয়। বরং গত বছর যখন একটি বড় ধরনের ভূমিকম্পের সম্মুখীন হয় বাংলাদেশ, বিশেষ করে নরসিংদীতে যার উৎপত্তি ঘটে ৫.৭ মাত্রার যে ভূমিকম্প, তার প্রভাবে রাজধানীতে কিন্তু কয়েকজনের প্রাণহানি ঘটনা ঘটেছিল। তার পরপরই তাৎক্ষণিক একটি উদ্যোগ হিসেবে এই তালিকা করা হয়েছিল। এবং সেই ৩০০ ভবন আসলে কেমন ভবন, সেগুলো কি আবাসিক ভবন, বাণিজ্যিক ভবন, সেগুলোর তালিকাও কিন্তু তারা করেছে। এবং তার মধ্যে দেখা গিয়েছে পুরান ঢাকার এমন অনেক ভবন রয়েছে যেগুলো আসলে আবাসিক ভবন হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং সেগুলো ঝুঁকিপূর্ণ। কিছু কিছু ভবন রয়েছে এই ৩০০ ভবনের মধ্যে যেগুলোতে হয়তো বা বাণিজ্যিক ভবন হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং সেখানে কোথাও 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 মানুষ থাকছে, বাণিজ্যিক ভবন হিসেবে ব্যবহার করা হচ্ছে, রেস্টুরেন্ট তৈরি করা হচ্ছে। কাজেই এই সংখ্যাটি তৈরি করা হয়েছে, সেটি কিন্তু ভিন্ন ভিন্ন আঙ্গিকেই ভিন্ন ভিন্ন ধরনের ভবন রয়েছে। এবং প্রশ্ন আসেই যে আসলে এমন কোনো উদ্যোগ কি নেওয়া হয়েছে যে এই ৩০০ ভবন থেকে সেগুলো কোনোটি সিলগালা করে দেয়া কিংবা সমাধানের জন্য কোনো পদক্ষেপ নেওয়া? তেমন কোনো পদক্ষেপ কি দেখেছি আমরা? দেখেছি, তবে দীর্ঘস্থায়ী কিন্তু পদক্ষেপ দেখিনি। সেই ২৫শে নভেম্বরে যে উদ্যোগটি নেওয়া হলো, তারপর ডিসেম্বর এলো, জানুয়ারি এলো, নতুন বছর এলো, নতুন সরকার এলো, সেই উদ্যোগ কিন্তু হারিয়ে গিয়েছে। আমরা আরও একটি বছর পিছনে চলে যেতে চাই, ২০২৪ সালে যেতে চাই, যেখানে রাজধানী বড় ধরনের একটি অগ্নি দুর্ঘটনার সাক্ষী হয়েছিল এবং গ্রিন কজি নামক একটি রেস্টুরেন্ট, সেখানে প্রায় ৪৫ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছিল। শুধুমাত্র একটি ভবন নয়, রাজধানীতে এমন ২৬৬০টি ভবন রয়েছে যেগুলো হয়তো বা ভূমিকম্পে ধসে পড়বে না, ভূমিকম্পের কারণে হয়তো বা হেলে পড়বে না, কিন্তু আগুনের কারণে এমন ২৬৬০টি ভবন সেখানে অগ্নিসংযোগের ফলে কিংবা কোনো দুর্ঘটনার ফলে সেটি কিন্তু অগ্নিসংযোগ যেমন ঘটতে পারে, একই সঙ্গে বড় ধরনের দুর্ঘটনা যেটি আসলে গ্রিন কজি রেস্টুরেন্টে হয়েছে। প্রশ্ন আসেই, ফায়ার সার্ভিস যে এই তালিকাটি তৈরি করলো, তার পরবর্তী পদক্ষেপটা আসলে কে নেবে বা কারা নেবে, কখন নেবে, কিভাবে নেবে? তখনই এই সমন্বয়হীনতার বিষয়গুলো সামনে চলে আসে। ২০২৩ সালেও অতি ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা করা হয়েছিল রাজুকের পক্ষ থেকে, এবং সেই অতি ঝুঁকিপূর্ণ ভবনের মধ্যে ৪১টি ভবন যেটি কিনা সরকারি মালিকানার মধ্যে রয়েছে, এমন ভবনও কিন্তু রয়েছে, সেগুলো অতিরিক্ত ঝুঁকির মধ্যে রয়েছে। এমন তো হতে পারে অগ্নিসংযোগ কিংবা ভূমিকম্প তার প্রভাবে ঢাকা মেডিকেলে কোনো ভবনে ধসে পড়লো। এটি হয়তো বা হাস্যরসাত্মকভাবে তারা সমালোচনা করে থাকেন, কিন্তু বাস্তবতা কিন্তু এটিই বলছে যে ঢাকা মেডিকেল কলেজে যে সকল আবাসিক হল রয়েছে, হোস্টেল রয়েছে, সেগুলোও কিন্তু ভূমিকম্পের ঝুঁকির মধ্যেই রয়েছে। কাজেই এই প্রশ্নটি উঠে আসে যে বেসরকারি কিংবা সরকারি এটি আর আলাদা করার সুযোগ নেই, বরং ঝুঁকির মধ্যে আছে এমন ভবনের সংখ্যা কিন্তু সরকারি ভবনের মধ্যেও রয়েছে। এই প্রশ্নটি বারবারই চলে আসে যে আসলে সমাধানের ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা। বিশ্বের এমন ২০টি শহর যারা ঝুঁকির মধ্যে রয়েছেন, বিশেষ করে অবকাঠামোগত কারণে ঝুঁকির মধ্যে রয়েছেন, এমন তালিকায় ঢাকা শহরের অবস্থান ২য় নম্বরে। নিশ্চয়ই এটি কোনো ভালো কোনো খবর নয়, ভালো কোনো পরিসংখ্যান আমাদের জন্য নয়। এবং এই গবেষণা প্রতিষ্ঠানের নাম হচ্ছে হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট। কাজে যেখানে ঝুঁকির তালিকায় ঢাকা শহরের অবস্থান ২য়, শঙ্কা এবং খারাপ কোনো সম্ভাবনা সেটি ভর করেই কিন্তু আমাদের বসবাস করতে হয়। তা সেই গবেষণা সংগঠন তারা বলছেন যে আসলে
প্রায় ৫৬% ভবন তারা ছোট কিংবা বড় আকারের তারা কিন্তু দুর্ঘটনার মধ্যে পড়তে পারে যদি কোনো ভূমিকম্প, অগ্নি দুর্ঘটনা কিংবা এই সংক্রান্ত প্রাকৃতিক আরও কোনো দুর্যোগ যদি সেখানে সংঘটিত হয়। এখন প্রশ্ন আসেই যে আসলে সমাধানের জন্য আমরা কোনো পদক্ষেপ নিতে পারি কিনা। সমাধান নিশ্চয়ই আছে, তবে কোনোটি হয়তোবা খুবই জটিল, কোনোটি হয়তোবা সাহসসাধ্য, তবে উদ্যোগ নেওয়ার অবশ্যই কোনো বিষয়গুলো রয়েছে। এবং এই উত্তরের ক্ষেত্রে এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে রাজুক কি বলছে তার উত্তরটা নিয়েই আমরা পরবর্তী উত্তরে যাব। রাজুক বলছে যে আসলে তাদের রাজধানী জুড়ে ৮টি জোন রয়েছে, তাদের প্রশাসনিক এলাকা রয়েছে ৮টি, এবং তারা নিজেদের যেই জনবল রয়েছে সেটি দিয়েই যে রাজুকের সকল নিয়ম নীতি কাঠামো সেগুলো বাস্তবায়ন করা সম্ভব বলে তারা মনে করছে না। কাজেই ৮টি জোন ভাগ করে তারা তৃতীয় পক্ষর একটি পরামর্শক নিয়োগ দেবে। সেই পরামর্শকের পরামর্শ অনুযায়ী সেখানে বিভিন্ন পদক্ষেপগুলো নেওয়া হবে। যে সকল সেবা যে সংস্থাগুলো রয়েছে তাদের যে কাঠামোগত যে সুবিধা, কাঠামোগত অবস্থান সেটির সঙ্গেও এই সকল ভবনের কিন্তু ঝুঁকিও জড়িত রয়েছে। অর্থাৎ বিদ্যুৎ সংযোগ কিভাবে দেওয়া হয়েছে, তাদের কেবল লাইনটি কেমন ছিল, গ্যাস সংযোগ কিভাবে দেওয়া হয়েছে, সেই গ্যাসের সংযোগের যে পাইপটি রয়েছে সেটির অবস্থায় বা কেমন ছিল, সেটি ভিন্ন ভিন্ন সংস্থা কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে। এখন রাজুক শুধুমাত্র এককভাবেই যে তারা এটি চলমান কোনো একটা উদ্যোগ বাস্তবায়ন করে ফেলবে এমনটা কিন্তু তারা নিজেরাও মনে করছে না। নগর পরিকল্পনাবিদ যারা রয়েছেন তারাও এটি সমাধান হিসেবে একমাত্র অবলম্বন হিসেবে নিতে চাইছেন না। তো এই যে কাজে রাজুক বলছে তারা এই কাজটি করতে চান, তারা উদ্যোগটি নিতে চান, তবে এই সেবা সংস্থাগুলোর সামগ্রিক একটি সমন্বয় সেটির প্রয়োজন রয়েছে এবং সে বিষয়ে একমত পোষণ করছেন যারা নগর নিয়ে পরিকল্পনা করে থাকেন তারা। তবে এই বাস্তবায়নের জন্য ঝুঁকির প্রকারভেদ যদি উল্লেখ করি আমরা, যেমন ধরুন ভূমিকম্পের জন্য একরকমের আপনি পদক্ষেপ নিচ্ছেন, অগ্নি দুর্ঘটনার জন্য একরকম পদক্ষেপ নিচ্ছেন, প্রাকৃতিক অন্য কোনো দুর্যোগের জন্য আপনি একরকম পদক্ষেপ নিচ্ছেন। কাজেই সেই সকল পদক্ষেপগুলো ভিন্ন ভিন্ন হবে দুর্যোগের কিংবা দুর্ঘটনার প্রকারভেদ অনুযায়ী। যেমন ধরুন অগ্নিসংযোগ ঘটলো কোনো ভবনে কিংবা আগুনের কোনো ঘটনা ঘটলো, দুর্ঘটনা ঘটলো, সেখানে সেই ভবনটির ছাদ উন্মুক্ত আছে কিনা। রাজুকের কিন্তু যে ভবন নির্মাণ কোড রয়েছে সেখানে প্রথমেই কিন্তু এই নিয়মটি তারা দেখে যে এই ভবনের ছাদটি উন্মুক্ত কিনা, অর্থাৎ আগুন লাগালে যাতে করে ভবনের বাসিন্দারা কিংবা যারা কাজ করছেন সেখানে বাণিজ্যিক উদ্দেশ্যে তারা সহজে ছাদে উঠতে পারবেন কিনা, যাতে করে ছাদ থেকে সহজে থেকে উদ্ধার করা যায়। তারপরে সেখানে ফায়ার এক্সিট যে সিঁড়িটি সেটি কতটুকু নিরাপদ, সেটি কতটুকু মানুষকে বের হওয়ার জন্য ভালো কোনো সহযোগিতা করতে পারবে, সেটিও কিন্তু বড় একটি উদ্যোগ তারা দেখে থাকে। এবং ফায়ার লিফট যেটি বাংলাদেশে খুবই কম দেখা যায়, আমরা তো যখন কোনো ভূমিকম্পের ঘটনা ঘটে কিংবা অগ্নিসংযোগের ঘটনা ঘটে আমরা লিফট ব্যবহার করতে বারণ করা হয়। উন্নত বিশ্বে কিন্তু ফায়ার লিফট নামক নতুন একটি প্রযুক্তি তারা ব্যবহার করে থাকেন, যেখানে বিদ্যুতের সংযোগ ছাড়াই কিংবা জেনারেটরের সংযোগ ছাড়াই তারা কিন্তু মানুষকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসতে পারে। সেটি সাধারণ লিফটের কাছাকাছি পরিমাণে সেবা তারা দিয়ে থাকে, যার ফলে সেটি ঝুঁকি কিন্তু কমিয়ে নিয়ে থাকে। এবং একটু আগে উল্লেখ করছিলাম যে সেবা সংস্থার সমন্বয়, সেটিও কিন্তু একটি ভালো উদ্যোগ হতে পারে। কেননা তাদের যে সকল সংযোগ দেয়া নেয়া কিংবা সংযোগ বিচ্ছিন্ন করা, সেটি রাজুক হয়তো বা শুরুতে একরকম অনুমোদন দিয়েছিল, কিন্তু সেটি বাস্তবায়ন কতটুকু হলো, সেটির বাস্তবায়ন হওয়ার পরে নিয়মিত তদারকি করা হচ্ছে কিনা, সেটিও কিন্তু বড় একটি প্রশ্ন হিসেবে উঠে আসে। তো গত বছরের ভূমিকম্পের এই ঘটনায় কিন্তু আমরা উদাহরণ হিসেবে নিতে পারি। সেখানে পুরান ঢাকার অধিকাংশ ভবনের যে গাঁথনি, অধিকাংশ ভবনের যে বয়স এবং তাদের যে সকল সড়ক বলি কিংবা সিঁড়ি বলি কিংবা তাদের উদ্ধার প্রক্রিয়ার সঙ্গে জড়িত অন্যান্য যে সকল এক্সিট পয়েন্টগুলো রয়েছে সেগুলো বিবেচনা করি, সেখানে খুবই নিম্ন পর্যায়ের কিন্তু সেখানে উদ্ধার পরিকল্পনার জন্য সহযোগী কিছু উপাদান রয়েছে। কাজেই সেই ভবনগুলো যেমন একসঙ্গে আমাদের ভাবাচ্ছে, একই সঙ্গে গত বছরেই নগর পরিকল্পনাবিদরা বলছিলেন বারবারই যে সকল পরিকল্পিত আবাসিক এলাকা, সেটি গুলশান এলাকা হতে পারে কিংবা অন্যান্য আবাসিক এলাকাগুলো হতে পারে, সেগুলোকে আদর্শ মান হিসেবে নেওয়া যেতে পারে কিনা। কেননা যখন কোনো অগ্নি দুর্ঘটনা ঘটে থাকে সেখানে যে ফায়ার সার্ভিসের যে গাড়িটি প্রবেশ করবে সেখানেও কিন্তু তো প্রতিবন্ধকতা রয়েছে, কিংবা গাড়ি দূরত্ব রেখে নিরাপদ দূরত্ব থেকে পানি সংগ্রহ করে সেটি যে আসলে সংকট সমাধানের জন্য ব্যবস্থা নেবে সেটি কিন্তু সেই উদ্যোগটি দেওয়া হয় না। সম্প্রতি যে কোরবানি ঈদ গেল, ঈদুল আজহা গেল, সেই ঈদুল আজহার একদম 2 দিন আগেই কালশি যে বস্তি রয়েছে সেখানে বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটে থাকে এবং সেখানে ফায়ার সার্ভিসের 20টিরও বেশি ইউনিট কাজ করতে হয়। তো ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে বারবার গণমাধ্যমকে এটি বলা হচ্ছিল যে অগ্নি দুর্ঘটনার পরিমাণটি অন্যান্য ঘটনার থেকে একটু ছোট হলেও এখানে বেশি ইউনিট লাগছে, কেননা আশপাশে
কোনো ফায়ার সার্ভিসের কোনো যে পানি সংগ্রহ করবে সেই পানির উন্মুক্ত স্থান সেখানে নেই। অর্থাৎ তাদেরকে দূরবর্তী অঞ্চল থেকে পানি এনেই কিন্তু আসলে এই অগ্নি নির্বাপনটি করতে হচ্ছে। কাজেই সেটি যে আসলে এই পুরান ঢাকার ক্ষেত্রে যেমন সত্য, একই সঙ্গে সেটি কালশী বস্তির জন্য সত্য, গুলশান বন্দরের পার্শ্ববর্তী সেই যে বস্তিগুলো রয়েছে সেগুলোর জন্য কিন্তু চরমভাবে সমানভাবেই কিন্তু এটি সত্য। রাজধানী জুড়েই এই ঝুঁকির তীব্রতা বিদ্যমান রয়েছে। এখন এটির জন্য সমাধানের কিছু কিছু হয়তো বা দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা বলা হচ্ছে রাজুকের পক্ষ থেকে। যেমন ধরুন, এমন শত শত আবাসিক ভবন আপনি খুঁজে পাবেন, বিশেষ করে পুরান ঢাকা এলাকায়, যেখান থেকে সকল মানুষকে আপনি মানুষ শূন্য করতে পারবেন না, কিংবা সেটি ভ্যাকেন্ট করতে পারবেন না। কিন্তু এমন কিছু ভবন রয়েছে যেখান থেকে আপনাকে বাধ্যতামূলক মানুষকে সরিয়ে ফেলতে হবে এখনই। সেই পদক্ষেপ যেমন নেওয়া যেতে পারে। দ্বিতীয় পদক্ষেপ আমরা যদি বলতে পারি, সেখানের ফায়ার এক্সিট সেই পয়েন্টগুলোর জন্য কিংবা অগ্নি নির্বাপনের জন্য যে পানির যে সংযোগ, সেটির জন্য কোনো উন্মুক্ত ভূমি কিংবা উন্মুক্ত জায়গা সেটি তৈরি করা যেতে পারে কিনা সেটি নিয়েও কিন্তু ভাবনার অবকাশ রয়েছে। এবং রাজুক বারবারই তারা একটি দায়সারা উত্তর দিয়ে থাকে যে আসলে ভবন নকশা তো আমরা অনুমোদন দেই না, আমরা তৈরি করে দেই না, আমরা অনুমোদন দেই। অর্থাৎ বাড়ির মালিক একটি নকশা নিয়ে আসে রাজুকের কাছে, রাজুক সেটিকে এদিক ওদিক করে তারা একটি অনুমোদন দিয়ে থাকে। এবং অনেক অনুসন্ধানী প্রতিবেদন কিন্তু এসেছেও যে আসলে এই অনুমোদনটি দেওয়ার পরে সেটির অনুমোদনকৃত যে নকশাটি রয়েছে ভবনগুলো সেটি বাস্তবায়ন করছে কিনা, সেই অনুযায়ী ভবনটি হচ্ছে কিনা, রাজুকের পক্ষ থেকে কিন্তু সেটি তদারকি করার ক্ষেত্রে গাফিলতি দেখা দেয়। এবং মাঠ পর্যায়ের সেই কর্মকর্তাদের ক্ষেত্রেও কিন্তু আঙুল তোলা হয় তারা কতটুকু উদাসীন ছিল। সেই উদাসীনতার ক্ষেত্রে স্বাভাবিক কোনো উদাসীনতা নাকি আর্থিক সংযোগের বিনিময়ে আসলে উদাসীনতা, সেই প্রশ্নও কিন্তু বারবার বিভিন্ন অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে। দর্শক, শুরুতে যেটি উল্লেখ করেছিলাম আজিজ মহল্লার ঘটনা, এটি হয়তোবা শনিবার সন্ধ্যায় গিয়ে দায়িত্বশীলরা কোনো পদক্ষেপ নেবেন, সেটি হয়তোবা একটি ভবনের জন্যই। কিন্তু নগর জুড়ে তো শত শত ভবন এমন ঝুঁকির মধ্যে, সেই ভবনের ক্ষেত্রে কবে কোনো উদ্যোগ নেওয়া হবে তাদের সেই সমাধানের জন্য, কিংবা আদৌ কোনো বড় দুর্ঘটনা না হওয়া পর্যন্ত কোনো সমাধানের জন্য পদক্ষেপ কি নেওয়া হবে, সেই প্রশ্নগুলো কিন্তু বারবারই উঠে আসছে। কিন্তু সমাধানের জন্য সেই দৃশ্যমান পদক্ষেপগুলো আমরা নিরন্তরভাবে দেখতে পাই না। অর্থাৎ যখনই কোনো ঘটনা ঘটছে তখনই পদক্ষেপ। নগরবাসী হিসেবে আমার দিক থেকে বা আমাদের দিক থেকে কোনো উদাসীনতা কি আছে? নিশ্চয় আছে। যেই ভবন মালিক তার ভবনের নকশা এটি অনুমোদন পেয়েছিলেন, তিনি কিন্তু তার জায়গা থেকে সেটি অনুমোদন পাওয়া নকশা অনুযায়ী ভবনটি তৈরি করছেন না। কিংবা পুরাতন যে ভবনের যেই দুরবস্থা, সেটিও আসলে কতটুকু সেখানে বসবাসের উপযোগী, সেখানে বসবাস করা প্রয়োজন কিনা, কিংবা থাকাটা জরুরি কিনা, নাকি সেটি আসলে ত্যাগ করা প্রয়োজন, সেটিও কিন্তু ভবন মালিকের জন্য কিংবা বসবাসকারী মানুষের জন্য কিন্তু একটি নিজের উদ্যোগেও কিন্তু আসলে উদ্যোগটি নেওয়া প্রয়োজন বলে একটি ধারণা করা হচ্ছে। দর্শক, আমরা আজকে হয়তোবা রাজধানীর ঝুঁকিপূর্ণ ভবন নিয়ে কথা বললাম। পরবর্তী পর্বগুলোতে আমরা সমসাময়িক নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেখানে কথা বলবো। আজকের মতো এই রাজধানীর ঝুঁকিপূর্ণ ভবন নিয়ে যে আলোচনা করলাম সেটি নিয়েই আসলে বিদায় নিতে হচ্ছে। দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, আমাদের সঙ্গেই থাকুন।